সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বান। খসড়া পাঠিয়ে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন। মূল প্রস্তাবের সঙ্গে পার্থক্য অনেক, অভিযোগ বিএনপি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। সহায়তা না করলে দায় নিতে হবে দলগুলোকে, মন্তব্য আমিরের। একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। $4.5 বিলিয়ন পাওনা পরিশোধ চায় ঢাকা। সুনামগঞ্জের হাওর এলাকায় ভারী বৃষ্টি, আগাম বন্যার আশঙ্কা। দ্রুত ধান কাটার আহ্বান প্রশাসনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য দিন শেষে সবাইকে এক হতেই হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। 5 আগস্টের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এক সময়ের জোটসঙ্গী জামায়াতের। তবে সম্প্রতি নির্বাচন নিয়ে দুই দলের চাওয়া প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াত আর সেনাপ্রধানের 18 মাসের সময়সীমা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আশা অনেকের। তবে এক্ষেত্রে এনসিপির বক্তব্যে বাধা তৈরি হয়। দলটি নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে। রাজনৈতিক দলগুলোর এমন বিভক্তি থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। উল্টো এতে সুষ্ঠু ভোট আয়োজনে চাপ তৈরি হতে পারে বলে আশা তাদের। দুইটাই ইম্পর্টেন্ট আলোচনা, একটা তারিখ চাই আর হলো নির্বাচন করার মতো পরিবেশ চাই। তো ইতিমধ্যে আমরা যদি সবার সাথে কথা বলি, সব রাজনৈতিক দলের সাথে, দেখবেন আপনি সবারই কিছু অভিযোগ আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের জন্য কারোর জন্য অসুবিধা না হয়, কোনো দলের জন্য বা কোনো দলের জন্য সুবিধা না পায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায় আছে এবং এই বৈঠকগুলো সরকারকে এই চাপটা দিবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতভেদ হবে এবং একটা নির্বাচন না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, আমি এটি কোনোভাবে দেখি না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম, যে পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ইন্টারাকশনটা কিন্তু সরকারের বাড়াতে হবে। এদিকে তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে সব দলকে নির্বাচন বিষয়ে একমত হতেই হবে বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। রাজনীতি চায় না যে শক্তি, সেই শক্তির হতে উত্থান করতে পারে। এই জন্য সবাই কিন্তু চিন্তিত। এর মধ্যে মনে হচ্ছে যে কাল সকালবেলা, তবে আমার কেন যেন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে একটা সেন্স ফিরে আসবে। তারা চাইবেন যে একটা সমাধান হোক। আর আমরা তো এই লড়াইটা করেছি একটা নির্বাচনের জন্য। ওই নির্বাচনেই যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জনগণের অধিকার রক্ষায় অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন সংস্কার সহ সব বিষয়ে দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে মূল প্রস্তাবনার সঙ্গে, যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ গঠনই তাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে আসে সংস্কার প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয় দফায় দফায় আলোচনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয়
সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। একই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, তার দল সংস্কারের বিপক্ষে নয়। ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত। ধাপে ধাপে সব ইস্যুতে চলবে আলোচনা। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় 150-রও বেশি মতামত ছিল, তার মধ্যে আমরা প্রায় 89টা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জামায়াতের আমির বলেন, এটি ছিল অনানুষ্ঠানিক, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি। ইউরোপের বিভিন্ন দেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে গণমাধ্যমের মুখোমুখি হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সফরকালে দক্ষ জনশক্তি, জলবায়ু উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যুর সমাধান সহ নানা ইস্যুতে ইউরোপীয় অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের আমির বলেন, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সেটি গ্রহণযোগ্য। তিনি বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। তারা সংস্কারের সহায়তা না করলে অনাকাঙ্ক্ষিত নির্বাচনের দায় দলগুলোকেই নিতে হবে। আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণে সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো। এদিকে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, একজন অসুস্থ সহকর্মী হিসেবেই তাকে দেখতে গিয়েছিলেন তিনি। আমিরকার রাজনীতিতে যে দ্বন্দ্ব, সেই তুলনায় বিএনপি জামায়াতের বিরোধ তেমন কিছুই নয় বলে দাবি তার। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। রাজনৈতিক মত পার্থক্যকে স্বাগত জানান জামায়াতের আমির, কিন্তু তা যেন মতবিরোধে রূপ না নেয় সেদিকে সজাগ থাকার আহ্বান তার। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে সম্পর্ক মজবুত করতে পাওনা $4.5 বিলিয়ন পরিশোধ সহ অমীমাংসিত ইস্যু দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 3 ঘণ্টা চলে আলোচনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় ইসলামাবাদ। ৭১ ইস্যুতে আনুষ্ঠানিক অবস্থান জানাতে বলেছে ঢাকা। বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। তবে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
I'm happy to be in Dhaka. Thank you. ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতে আলোচনা হয়েছে। আগামীতেও আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। পররাষ্ট্র সচিব জানান, শীঘ্রই পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 1, 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসা প্রয়োজন। পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। জসীমউদ্দিন জানান, দুদিনের সফরে আগামী 27 এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এই অবস্থান জানান। বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ঢাকা। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি বার্তা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় আগুন, ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। অর্থ লুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে ব্যাংকিং খাতের জবাবদিহি এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ পাশ হয়। এছাড়া সিভিল মামলার ভোগান্তি কমাতে কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকিং খাত বিষয়ে 4টি অধ্যাদেশ পাশ করা হয়। বিগত সরকারের আমলে অর্থ লুটের মতো ঘটনা ঠেকাতে চায় সরকার। এজন্য জারি করা হয়েছে ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ। এর ফলে ব্যাংকিং সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিষয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। পাশ করা হয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশও। এর ফলে সিটি কর্পোরেশন এলাকায় বিত্তহীনদের নিয়ে কাজ করতে পারবে ব্যাংকটি। এছাড়া বিচার বিভাগের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে বিচারিক কার্যক্রমে। জমি সংক্রান্ত মামলা যেন বিলম্বিত না হয় তা নিশ্চিত করতেই পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সমন জারি করা যাবে ফোন বা SMS এর মাধ্যমেও। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা
ইনক্লুড করে দেয়া হবে। আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। এছাড়া অভিন্ন নদীর পানি বন্টনে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। এ সময় তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করেন তারা। বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গেও। আলোচনায় গুরুত্ব পায় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সহ রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা ইস্যুতে ওয়াশিংটনে মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার উপর জোর দেয় ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানায়, জাতীয় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা হলেও এর সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি। আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা করেছি। দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 19 এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। এই প্রসঙ্গে তিনি জানান, IMF সহ উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংকের সঙ্গে হতে পারে 2টি চুক্তি। মার্কিন অর্থ বিভাগের সঙ্গে রূপপুর প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক সহ বিভিন্ন খাতের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে। জিএসপি সুবিধা নিয়ে আলোচনা হবে। এদিকে শ্রম আইন সহ যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ আছে তা সরকার পূরণ করার চেষ্টা করছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, IMF আছে, OPEC ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। 2-1টা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, 2টা চুক্তি OPEC ফান্ডের সাথে হতে পারে। অতএব এগুলো হলো অর্থায়নের ব্যাপার। ভারী বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওড় এলাকায় আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনও। জেলার ছোট বড় 137টি হাওরে বোরো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। সুনামগঞ্জের হাওড় জুড়ে এখন দেখা মিলছে আধা পাকা ধান। দিন 10 পরেই ধুম পড়বে ধান কাটার। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে 17,000 হেক্টরের ধান কাটা হয়েছে। তবে কৃষকেরা ধান কেটে ঘরে তুলতে কতটুক সময় পাবেন তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আবহাওয়া অফিস জানিয়েছে 21 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। সব ধান ভাগছে না, আউরের এই ঠেকার মাঝে 2 আনা ধান ভাগছে আর 12 আনা ধান রয়েছে খাসা। কৃষকেরা বলছেন সব জমির ধান পাকতে সময় লাগবে আরো 10 দিন। এই অবস্থায় বৃষ্টি বেশি হলে নষ্ট হবে ফসল। আরো 3 কার তোমার আরো 7-8 দিন সময় লাগবে। 7-8 দিন সময় হলে তোমার এই যে তুফান এই শিলা বৃষ্টি পরে, শিলা বৃষ্টির কারণে দানুন ক্ষতি হইতে পারে। পানি আইলে তো সমস্যা হইব। এখন খাসা ধান কাটতে হইব, মানে টেকাতে 4 আনা ধান পড়ব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আগামী 1 সপ্তাহ
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিতে হাওরের নিচু এলাকার জমির ধান নষ্ট হতে পারে। স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং এখানে ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিম্নাঞ্চল পরিস্থিতি তৈরি হতে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে, তারপরে যেন কাটার জন্য একটু উদ্যোগ নিতে পারে। আর আমাদেরও আপনারা জানাবেন যে এইরকম ঘটনা ঘটতেছে, যদি আমরা ঘুমায় থাকি তাহলে আমাদের ধাক্কা দিয়ে জাগাবেন যে এইরকম আছে, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা আমাদের পক্ষে যা করার সম্ভব আমরা সেটা করব। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে ধান চাষ হয়েছে 2,23,502 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 13,96,080 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এক্ষেত্রে কি কৃষকেরা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন? আর এই ধান কাটার জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে? এখানে চালানো হচ্ছে, তারা কিন্তু এর মাঝে যে কৃষি বিভাগের যে কর্মকর্তাদের কিন্তু কর্মচারীদের ছুটি কিন্তু তারা বাতিল করেছে। 750টি কিন্তু কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছে যে দ্রুত ধান কাটার জন্য। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যখন কথা বলি তখন যে আগাম বন্যার যে একটি চ্যালেঞ্জ যেটি কৃষকদের বরাবরই কিন্তু হয়ে আসছে, এবারও কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে কিন্তু একটি কৃষকরা কিন্তু একটি শঙ্কার মধ্যে রয়েছেন, কিছুটা কিন্তু আতঙ্কের মধ্যেও রয়েছেন। আপনি জানেন যে সিলেট এবং সুনামগঞ্জের পাশাপাশি কিন্তু লাগোয়া কিন্তু নেত্রকোনার যে ছোট বড় 84টি হাওরে 41,075 হেক্টর জমিতে বড় আবাদ করেছেন। সেখানকার কিন্তু যে নদীগুলো রয়েছে সুরমা কুশিয়ারার পাশাপাশি যে নেত্রকোনার যে হাওর অঞ্চলে ভেতর দিয়ে যে ধনু নদী বয়ে গেছে, সেই ধনু নদীর পানিও কিন্তু সুরমা কুশিয়ারার সাথে কিন্তু তাল মিলিয়েই কিন্তু সমতলে পানি বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু শঙ্কা রয়েছে। কৃষি বিভাগের সাথে যখন কথা বলি তারা কিন্তু আসলে সেই আগাম বন্যার যে চ্যালেঞ্জ এবং দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্র বৃষ্টি হচ্ছে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু তারা দ্রুততার সাথে কিন্তু ধান কাটার একটি নির্দেশনা দিয়ে তারা কৃষকদের পাশে কিন্তু আসলে মাঠ লেভেলে তারা কাজ করছেন এবং কৃষকরাও কিন্তু সেই ধান কেটে চলেছেন। এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনা হাওর অঞ্চলের 31% ধান কাটা হয়ে গেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে যে 80% ধান যদি পেকে যায়, অর্থাৎ একটি গাছের যে 5 ভাগের 4 ভাগ যদি পাকা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেই ধানগুলো কেটে নেওয়ার জন্য কৃষকদের একটি পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যেটি বলছিলেন যে যেভাবে পানি বাড়ছে তারা একটা শঙ্কার মধ্যে রয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু যদিও বিপদসীমার নিচে রয়েছে, এরপরেও কিন্তু যেভাবে বাঁধগুলো মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে, সেই বাঁধগুলো কিন্তু অনিয়ম নিয়েও কিন্তু তারা কথা বলছিলেন এবং সেই কারণে কিন্তু তাদের শঙ্কা রয়েছে। এছাড়া আরেকটি যে বিষয় এখন কৃষকরা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেটি হলো যে বজ্র বৃষ্টি হওয়ার কারণে এরই মাঝে কিন্তু বজ্রপাতে কৃষক কিন্তু 4 জন মারা গেছেন এবং যে মোট 4 জনের মধ্যে 4 জনই কিন্তু কৃষক মারা গেছেন। অর্থাৎ মাঠ পর্যায়ে যখন তারা কাজ করছেন, বৃষ্টির কবলে যখন তারা পড়ছেন, তখন কিন্তু সেখানে যে বজ্রপাতে তারা অরক্ষিত অবস্থায় থাকে এবং এই হতাহতের কারণে কিন্তু আসলে একটি আতঙ্ক কৃষকদের মাঝে থাকে। যখনই আকাশে মেঘ দেখে তারা কিন্তু যখন বৃষ্টি আসে অবস্থা হয় তখন কিন্তু তারা ধান। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা বাতাসের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও 2 দিন। 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
শুরু হয়েছে প্রাক বর্ষা মৌসুম। বুধ ও বৃহস্পতিবার মিলে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হচ্ছে মাঝারি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের সাথে পশ্চিমা বাতাস মিলে সারা দেশের আকাশ মেঘে ছেয়ে আছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা 20 এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। দিনাজপুরে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার। এবং এপ্রিল মাসে সাধারণত বৃষ্টিপাতের যে ধরন, সেই ধরনটা হচ্ছে এরকম যে যেখানে বৃষ্টিপাত শুরু হবে সেখানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সর্বোচ্চ এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতটা ঝরে যায়। সময়টা কালবৈশাখী মৌসুমের। এরই মধ্যে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদীতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই ঝড়ের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। যদি কোনো বজ্র মেঘের যদি আনাগোনা হয় বা কালো মেঘ যদি থাকে বা আমরা যদি বজ্রপাতের যদি শব্দ শুনতে পারি, তাহলে আমাদেরকে সবচেয়ে যেটা উপযোগী সেটা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এবং আমরা যদি খোলা মাঠে থাকি, আমাদের চেষ্টা করতে হবে সেটা খোলা মাঠ থেকে দ্রুত একটা নিরাপদ ছাউনির ভিতরে চলে যেতে এবং কোনোভাবেই উঁচু কোনো গাছের নিচে কিংবা জলাশয়ে আশ্রয় না নিতে। আগামী 20 এপ্রিলের পর তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো বাবাকে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরের তালাইমারি এলাকায়। স্বজনরা বলছেন, বেশ কিছুদিন ধরে আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল নান্টু। এই নিয়ে একাধিকবার সালিশ হলেও সুরাহা হয়নি। পুলিশ বলছে, দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল আগে থেকেই, তবে এই হত্যা মামলাটি গুরুত্ব দিয়েই দেখছে তারা। এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে জীবন দিতে হলো বাস চালক আকরাম হোসেনকে। রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। ইফটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা ও ভাইয়ের উপর চড়াও হয়। এক পর্যায়ে বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা বলছেন, নান্টু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বাড়ির মানুষকে দিয়েছি, আবার হচ্ছে আমাদের আশেপাশে সবাইকে জানাইছি, আমার পরিবারের সবাইকে জানাইছি। আর বাপ মার কানে তো দোয়াই হয়েছে, আর বাপ মার কিচ্ছু করেনি। রাত্রিবেলাতে আমার ওই ভাই হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলছিল, জালালের চায়ের দোকান যেটাকে বলি আমরা, ওইখানে কথা বলে ওর আব্বা যখন বের হয় তখন এ সময় মূল আসামি নান্টু ওর বন্ধু বান্ধব নিয়ে ওখানে আমার ওই ভাইয়ের উপরে হামলা করে। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে তারা। প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি, এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। নারী ঘটিত ব্যাপারে তাদের আগে থেকেই পারিবারিক পূর্বশত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে। ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত, আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। নগরীর বোয়ালিয়া মডেল থানায় নান্টুকে প্রধান আসামি করে 7 জনের নামে মামলা করেছেন নিহতের বড় ছেলে ইমাম হাসান। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। 95 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে 4 দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল। পুলিশের অস্ত্রাগার দখলে নিয়ে অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণাও দেয় তারা। ইতিহাসে যেটি চট্টগ্রাম যুব বিদ্রোহ নামে পরিচিত। প্রায় 100 বর্ষে এসেও যুব বিদ্রোহের স্মৃতিচিহ্নগুলোর উপযুক্ত সংরক্ষণ হয়নি, যা নিয়ে ক্ষোভ আছে তরুণ যুবকদের মাঝে। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকে অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয়। এরপর 4 দিন স্বাধীন ছিল চট্টগ্রাম। পরে 22 এপ্রিল জালালাবাদে যুদ্ধে ইংরেজ বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 3 ঘন্টার সেই যুদ্ধে 82 জন ব্রিটিশ সৈন্য নিহত হয় এবং 12 জন বিপ্লবী শহীদ হন। সাম্রাজ্যবাদী শাসককে বাহিনীকে আক্রমণ করে 4 দিন একটা অঞ্চল স্বাধীন করে রাখা, এটা তাৎপর্যটা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে
সফল হওয়া। চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রায় 100 বছরে এসেও ইতিহাস সংরক্ষণ করার কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। তাদের স্মৃতি সংরক্ষণে আজকে পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। চট্টগ্রামে যে ইউরোপিয়ান ক্লাব, সেই ইউরোপিয়ান ক্লাবটি এখনও পর্যন্ত ঘোষণার মধ্যেই আবদ্ধ আছে, সেটিকে জাদুঘর করার কোনো প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়নি। আমরা যতই তাদের নিয়ে চর্চা করব, আমাদের নিজেদের মধ্যে স্পিরিট এবং আমরা নিজেরা সমৃদ্ধ হব, এবং এই বিষয়গুলো হচ্ছে আমাদের গৌরবের বিষয়, আমাদের অর্জনের বিষয়। এদিকে চট্টগ্রামে নানা আয়োজনে আজ স্মরণ করা হচ্ছে যুব বিদ্রোহ দিবসকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে নতুন করে 12 ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে এনবিআর। এর আগে সেখানে 38 ধরনের পণ্য খালাস হতো। এর মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যে বন্দরের উপর চাপ কিছুটা কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে ডিপো মালিকরা বলছে, যেসব পণ্যের অনুমতি পাওয়া গেছে তা দেশে আমদানি হয় অনেক কম। চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে আমদানি পণ্যবাহী কন্টেইনার আসে 1,30,000 থেকে 1,40,000 একক। এর মধ্যে 20 থেকে 25,000 একক ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ডিপোতে, আর আমদানিকারকের ঠিকানায় 20 থেকে 25,000 এবং কমলাপুর ডিপো থেকে দেওয়া হয় 4 থেকে 5,000 একক। বাকি পণ্য বন্দর থেকে ডেলিভারি দিতে ঝামেলায় পড়ছে বন্দর কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে নতুন 12 ধরনের আমদানি পণ্য ডিপো থেকে খালাসের অনুমতি দিয়েছে এনবিআর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব পণ্য খুব কম পরিমাণে আমদানি হয়। আমরা চাই যে অন্যান্য যে কার্গোগুলোর ভলিউম বেশি, সেগুলো যেন ডিপো থেকে নেয়ার অনুমতি দেওয়া হয়। তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে স্পেসটা বাড়বে। আমাদের রেগুলারলি যে হাজার হাজার ট্রাক ঢুকে আমাদের স্পেসটাকে অকুপাই করে রাখে, সেটা হবে না। গেল ফেব্রুয়ারিতে 29 ধরনের পণ্য খালাসের অনুমোদন চায় ডিপো মালিকদের সংগঠন বিগডা। তবে এ বিষয়ে আলাদা পর্যবেক্ষণের কথা জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর দিয়ে যে আমদানি পণ্যগুলো আসছে কন্টেনারে, তার অন্তত 50% ডিপোগুলো এখন হ্যান্ডেল করতে সক্ষম। যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেটা হয়তো সেই সক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ব্যবহৃত হবে, কিন্তু এখনও অফডকগুলোর যে সক্ষমতা রয়েছে তার অধিকাংশই অব্যবহৃত রয়ে যাবে। স্টোরেজ ক্যাপাসিটি আসলে প্রয়োজনের তুলনায় কম। আর একই সাথে এনবিআরকে যখন আমরা চিঠি দিচ্ছি পণ্য চালান অন্তর্ভুক্ত করার জন্য, এনবিআর আসলে রাজস্ব ঝুঁকির বিষয়টি এবং একই সাথে স্টোরেজ ক্যাপাসিটির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত দিচ্ছে। বর্তমানে বেসরকারি 19টি ডিপোতে বছরে 2.5 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। নতুন 12টি যুক্ত হলে তা আরও 50 থেকে 60,000 একক বাড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে খরচ বাড়বে উদ্যোক্তাদের, বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত শিল্পের বিরুদ্ধে গেছে। এতে দেশি সুতার বাজার একতরফা হওয়ার সুযোগ দেখছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন খরচ বাড়িয়ে দেশি শিল্পের সুরক্ষা সম্ভব নয়। দেশে উৎপাদিত ও চীন তুরস্ক থেকে আমদানি করা সুতার দাম প্রায় একই, তবে স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম কম। এতে দেশি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে এক প্রজ্ঞাপনে দেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয় এনবিআর। ব্যবসায়ীরা জানান, স্থলবন্দর দিয়ে সুতা আসে 40 থেকে 50 টনের মধ্যে, অন্যদিকে সমুদ্রপথে আসে 500 থেকে 1000 টন পর্যন্ত। 500 টন, 1000 টন, 200 টন, 300 টন আনে, তারা কিন্তু সি দিয়ে আনে। সামান্য অল্প স্বল্প যে সুতাগুলি আসে, এটাকে বাধাগ্রস্ত করে আমাদের ক্ষুদ্র শিল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করা হলো। আমি আগে 10 টন করে সুতা আনতাম, ওটার জন্য 10 টনের সুতা পে করতাম। এখন আমার একবারে ওই 20 টন করে কন্টেনার ফুল করে আনতে লাগবে, অথবা 100 টন একবারে আনতে লাগবে। আমার ক্যাপিটাল ওখানে চলে যাবে। স্থলবন্দরে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার সুযোগ নিয়ে অনেকেই মিথ্যা ঘোষণায় সুতা এনেছেন। ব্যবসায়ীদের দাবি, শুল্ক আদায়ে তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেও তা আমলে নেওয়া হয়নি। মেশিন দিয়ে মানে কাউন্ট মাপার ব্যবস্থাও করতে পারবো। ইভেন আমরা যদি সরকার যদি চায়, তাহলে আমরা 3 অ্যাসোসিয়েশন থেকে 3 জন প্রতিনিধিও 24 আওয়ার্স ডিউটিতে সেখানে রাখবো, এই ধরনের কোনো কিছু যাতে হতে না পারে। অর্থনীতিবিদরা বলছেন, এমনিতেই জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়েছে, তার উপর স্থলবন্দরে সুতা আমদানি বন্ধে চাপে ফেলবে উদ্যোক্তাদের। নীতিগত সহায়তা এবং একই সঙ্গে স্কেল বাড়ানো, যন্ত্রপাতির আধুনিকীকরণ
এবং একই সঙ্গে আমাদের যারা শ্রমিক রয়েছেন তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন খরচ অনেক কমানো যেত। গত বছর প্রায় 12 লাখ টন সুতা আমদানি করেন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা, যা 2023 সালের তুলনায় 31.45% বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মে থেকে সারা দেশে মুরগি ও ডিমের সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। তাদের দাবি, ব্যাপক লোকসান ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজি বন্ধের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংকট সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাজারে সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ডিম। বর্তমানে প্রতি কেজি মুরগির দাম প্রায় 200 টাকা, আর ফার্মের মুরগির ডিমের ডজন 130 থেকে 135 টাকা। প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, এমন বাজার দরে ক্ষতির মুখে তারা। কয়েক মাস ধরে দিনে 20 লাখ কেজি মুরগি উৎপাদন হয়েছে। কেজিতে 30 টাকা করে 2-3 মাসে লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি খাত দখলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ খামারিদের। তাই 1 মে থেকে খামার বন্ধের ঘোষণা তাদের। 1 মে থেকে ডিম মুরগি সারা দেশব্যাপী ডিম মুরগির খামার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা সরকারকে বারবার জানানোর পরেও সরকার প্রান্তিক খামারিদের সমস্যাগুলো সমাধান করতেছে না, এবং বড় বড় কর্পোরেট গ্রুপের যে বাজার সিন্ডিকেট, এই কারণে আমাদের উৎপাদন খরচ বেশি হলেও আমাদের কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তাদের স্বার্থে এমন সিদ্ধান্ত কাম্য নয়। সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করা হবে। ভোক্তাদের স্বার্থে অ্যাসোসিয়েশন কর্তৃক এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না, যেহেতু ওনারা সমস্ত খামারিদের নিয়ে কাজ করে সরবরাহ ঠিক রাখা যায়। তাহলে সেই জন্য সমস্ত অ্যাসোসিয়েশন ও সমস্ত অংশীদারদের নিয়ে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। পোল্ট্রি শিল্প রক্ষায় আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।